বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ দেখাবে বিটিভি, থাকছে বড় পর্দার আয়োজন, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। ফিফা থেকে সম্প্রচার সত্ত্ব কিনতে অর্থ সাশ্রয় করেছে সরকার। এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে কমেছে বিএসএফ এর পুশিন চেষ্টা। অন্তর্বর্তী সরকার সময়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় দুদেশ, মন্তব্য তথ্য উপদেষ্টার। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা খুনের ঘটনায় মামলা, 2 জন গ্রেফতার। চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে হত্যা, জানালো পুলিশ। অনার্সে থাকছে বাংলাসহ 6 বিষয়, তুলে দেওয়ার খবর ভিত্তিহীন, জানালেন শিক্ষামন্ত্রী। চাহিদা অনুযায়ী নতুন বিষয় যুক্ত করতে পর্যালোচনা। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলই আমরা ইন্ট্রোডিউস করছি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্স সহ 63 কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্ত্ব কিনেছে বিটিভি। সব কয়টি খেলা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দুপুরে সচিবালয় বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, জনগণের স্বার্থ রক্ষা করে বিটিভিতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বিটিভির পাশাপাশি বেসরকারি 2টি টিভি চ্যানেল, ওটিটি ও মোবাইল অপারেটর প্ল্যাটফর্ম খেলা দেখাবে। এ সময় তিনি জানান, 2022 থেকে 100 কোটি টাকায় চুক্তি করে জনগণের টাকা অপচয় করেছে আওয়ামী লীগ সরকার। বর্তমান প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে জনগণের সম্পদ রক্ষায় গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখা যাবে না, এটা কল্পনাও করা যাবে না। সরকার অপচয় রোধ করে প্রচারের ব্যবস্থা করতে পেরেছে। ঢাকার বিভিন্ন স্থানে বড় স্ক্রিনেও খেলা দেখানো হবে বলে জানান তিনি। এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন। আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। বাংলাদেশের আজকের সকল ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা অত্যন্ত আজকে আশায় বুক বাঁধবেন যে আমরা ইনশাআল্লাহ আমাদের বিটিভির মাধ্যমে আমাদের যারা শর্তগুলো নিয়েছে তাদের মাধ্যমে সারা দেশের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখবে। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে গত 24 ঘন্টায় সীমান্তগুলোতে নতুন করে আর কোনো পুশিন চেষ্টার খবর পাওয়া যায়নি। লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মেহেরপুর ও পঞ্চগড়ে সাম্প্রতিক ঘটনাগুলোর পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তগুলোতে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক পাহারায় রয়েছেন। কোনো কোনো এলাকায় বাসিন্দারা রাত জেগে পাহারাও দিচ্ছেন। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি তথ্য আমরা জানবো সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছ থেকে। তিনি অপেক্ষায় আছেন পঞ্চগড় সীমান্তে। তুহিন, সীমান্তের বর্তমান পরিস্থিতিটা আমাদের জানাবেন এবং আউটপোস্টগুলোয় কোনো তৎপরতা এখন আপনার চোখে পড়ছে কিনা? মারফি, তৎপরতা তো সার্বক্ষণিক চোখে পড়ছে, তবে একটি তথ্য দিয়ে আমি শুরু করতে চাই যে সীমান্ত পরিস্থিতি গত 4-5 দিনের তুলনায় আজকে অনেকটা ভালো বলবো। শান্ত তো আছেই, অনেকটা ভালো এই জন্য বলবো যে আমরা পাটগ্রাম থেকে শুরু করে আশপাশের যেই কয়েকটি পয়েন্টে যে উত্তপ্ত বাক্য বিনিময় দেখেছিলাম বিএসএফের সাথে বিজিবির, সে ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় থেকে অনেকটা সরে এসছেন তারা। সেক্ষেত্রে আমরা মনে করছি যে দিল্লিতে যে বৈঠকটি হচ্ছে, দুই দেশের সীমান্ত পর্যায়ে যে সর্বোচ্চ পর্যায়ে বৈঠকটি হচ্ছে, সে বৈঠকের প্রভাব পড়তে শুরু করেছে। আজকে আমি
তেঁতুলিয়া সীমান্ত এলাকা 434 নম্বর পিলারের কাছে একটি দৃশ্য দেখলাম যে হঠাৎ করেই বাংলাদেশের বিজিবির একটি টহল দল যখন ওই ছোট্ট একটি খালের পাশ দিয়ে চা বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন অপর দিক থেকে বিএসএফের একটি দল তারাও পতাকা উঁচিয়ে তাদের সাথে এসে সাক্ষাৎ করলো এবং তাদের সাথে খুবই হাস্যোজ্জ্বল চেহারা, সৌহার্দ্যপূর্ণ অবস্থান, যেটা আগে আমরা দেখেছি সেই একটি দৃশ্য আমার দেখার সুযোগ হয়েছে। তাতে এলাকাবাসীও একটু আশান্বিত হয়েছে যে এই ধরনের সুন্দর পরিবেশ বা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যদি বজায় থাকে তাহলে এখন এই তেঁতুলিয়ার পর্যটন এলাকা ঘিরে বা এই অর্থনৈতিক অঞ্চলটিকে ঘিরে যে অস্থিরতা বা যেই উদ্বিগ্নতা আছে এটা হয়তো ধীরে ধীরে কমে আসবে। তারপরও এই এলাকার ভৌগোলিক অঞ্চলটা যদি আপনি একটু দেখেন যে এখানে ছোট ছোট টিলা আছে, জঙ্গল আছে, নদী আছে, বিস্তীর্ণ চা বাগান আছে, এর ভেতর দিয়ে কিন্তু যে কোনো সময়ই সম্ভব কাউকে জোর করে ঠেলে দেয়া। সেই বিষয়টি থেকে যেন কোনোভাবেই পুশিনের চেষ্টা না করতে পারে সেই দিক থেকে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। প্লাস আরেকটি বিষয় লক্ষণীয় যে সীমান্তে যে কোনো বড় ক্রাইসিস তৈরি হলে সাধারণ মানুষ আর বিজিবি যে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করতে পারে, সীমান্তের দায়িত্ব নিয়ে নেয় তারা, সেই আরেকটি দৃশ্য কিন্তু আমি এই অঞ্চলটিতে ঘুরে দেখেছি। কারণ সাধারণ মানুষ বিজিবির যে সক্ষমতা, স্বল্প সক্ষমতা নিয়ে তারা যেভাবে টহল দিচ্ছে হেঁটে হেঁটে দুর্গম এলাকায়, তাদের সাথে যে বিস্তীর্ণ গ্যাপ, সেই গ্যাপে স্থানীয় বাসিন্দারা তাদেরকে সহযোগিতা করছে, তারাও পাহারা দিচ্ছে। অতএব আমি যেটা বলতে পারি যে এই পরিস্থিতি যদি এরকম চলতে থাকে, দু একদিনের ভিতরে যদি এমন কিছু হয়, আস্তে আস্তে প্রশমিত হয়, তাহলে সীমান্ত এলাকার যে উত্তেজনা, যে উত্তপ্ত পরিস্থিতি, যে গুমোট ভাব, সেই ভাবটি হয়তো ধীরে ধীরে কমে আসবে খুব দ্রুত। বারফি। তুহিন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সীমান্তে যে পুশিন হচ্ছে সেটা ইচ্ছাকৃত নয় বলেই বিশ্বাস করে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সাথে ভারতে যে সম্পর্ক হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে চায় দুদেশ। আরও বলেন, ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে না, এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা প্রভাব। পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই ধরনের বিষয় ছিল, তবে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ডাক্তার জাহিদুর রহমান। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে, তাই যে কারো নির্বাচন করার সুযোগ থাকবে। জানান, কারো বিরুদ্ধে মামলা থাকলেও নির্বাচন করতে পারবে। ৩,৮৯০ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিলেও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভার প্রকল্প তালিকায় চীনা অর্থনৈতিক জোন থাকলেও তা নিয়ে আলোচনা হয়নি। উত্থাপিত হলেও পাশ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প, প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প। সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের ৪র্থ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভায় 12টি প্রকল্প উত্থাপিত হওয়ার কথা ছিল, কিন্তু আলোচিত চীনা অর্থনৈতিক জোন প্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়নি বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া আলোচনা হলেও আরও পরীক্ষা নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প। বাকি 10টি প্রকল্প পাশ হয়েছে, যার মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্প রক্ষণাবেক্ষণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ, আনোয়ারা বাঁশখালী চকরিয়া আঞ্চলিক মহাসড়ক, দেশের 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন অন্যতম। এই 10 প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩,৮৯০ কোটি টাকা। মাদ্রাসা বোর্ডের যে প্রকল্পটি রয়েছে তাদের ইএফটি সেটা সম্পর্কে আলোচনা হয়েছে। আরেকটি প্রকল্প আমাদের ওই প্রিভিয়াস বিল আটকে পড়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে। ওই আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের ওটার বিল নিয়ে আলোচনা হয়েছে। একনেক সভা শেষ করে সংসদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
শেয়ার বাজার চাঙ্গা করতে দরকারি সব সংস্কার করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে প্রশ্নোত্তরে তিনি বলেন, এরই মধ্যে অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের উত্তরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, স্টার্টআপে বিনিয়োগ অব্যাহত রাখবে বর্তমান সরকার, তবে যাচাই বাছাই ও নজরদারি বাড়ানো হবে। তিনি বলেন, দেশে বেশ কিছু প্রতিষ্ঠান সরকারের বিনিয়োগ আছে, এর মধ্যে কেউ কেউ ভালো করছে, তবে কারো কারো কার্যক্রম সন্তোষজনক নয়। আরেক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কারিগরি শিক্ষার ঘাটতির কারণে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে। বর্তমান সরকার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। আসছে বাজেটে নারী ও যুব উন্নয়নে 400 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বলে জানান তিনি। চিহ্নিত প্রশ্ন 188। জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার গঠন না হওয়ায় সব প্রতিষ্ঠানেই সরকার হস্তক্ষেপ করছে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মগবাজারে জামায়াতের ছায়া বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, সততা ও স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না। সংসদে অর্থবছর ক্যালেন্ডার বছরের সাথে করার প্রস্তাব করবে বিরোধী দল। বিরোধী দলের দেয়া বাজেটের প্রস্তাবনা জনস্বার্থ বিরোধী হলে সমালোচনা করে সহযোগিতার আহ্বান জামায়াত আমির। বলেন, 24-এর অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার উপর একটি সরকার হয়েছিল, তারাও জনগণের উপর ইনসাফ করতে পারেনি। একটি বাজেট প্রস্তাবনা আমাদের বিবেচনায় আমরা পেশ করতে যাচ্ছি। এর আসল বিচারক হবেন জনগণ। এ বাজেট পেশ করার পরে আমরা সচেতন জনগণের কাছ থেকে ফিডব্যাক আশা করব। আমাদের কোনো প্রস্তাবনা তাদের কাছে ভালো লাগলে সেটা বলার দরকার নেই, কিন্তু কোনো প্রস্তাবনা যদি জনস্বার্থের বিপক্ষে হয়, তারা যেন আমাদের দৃষ্টি আকর্ষণ করে, আমাদের সমালোচনা করে, আমাদেরকে সহযোগিতা করে। রমনা থানার মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন আল আমিন ও রিয়াজুল। তারা যুব দলের কর্মী। সোমবার রাতে ঢাকা ও মুন্সিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরিবারের দাবি, রমনা থানার যুবদল নেতা দিদারুল ইসলাম বাবু ডেকে নিয়ে বিল্লালকে খুন করেছে। রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটের সামনে থেকে বিল্লাল হোসেন তালুকদারের মরদেহ উদ্ধার হয় সোমবার রাতে। ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রাথমিকভাবে তারা জানায়, মার্কেটের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনের সাথে বিরোধ চলছিল একই থানার যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর। পরিবারের দাবি, স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় দুজনের বিরোধ মীমাংসাও করে দেওয়া হয়। এরপর টেলিফোনে বিল্লালকে ডেকে নিয়ে খুন করা হয়। আমার বড় ভাইকে দিদারুল ইসলাম বাবু ফোন দেয়, ভাই এখানে ভেজাল হয়েছে, আপনি একটু আসেন, মিটমাট করি। তো আমার ভাই সরল মনে বাবু ডাকছে, বাবু না ছোটো ভাই, তো উনি গেছে। যার পরে দেখে ওইখানে 100 পোলামানের মতো নিয়ে আরও প্রস্তুত। এক কথা দুই কোনো কথা নাই, আমার ভাইয়ের বুকে একটা স্টেপ করছে, একবার বুকে পরিকল্পিত, মানে এতে কোনো মানে বিন্দু পরিমাণ ভুল নাই যে পরিকল্পনা ছিল না ওদের। কারণ আমার ভাইয়ের শরীরে কোথাও আঘাত করে নাই, একবারে ফুসফুসুর বা হার্টে একবার আঘাত করছে, একটা আঘাতই করছে। এই ঘটনায় মামলা করেছে পরিবার। হত্যায় জড়িত অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আলামিন 19 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক, আর রিয়াজুল ওই ওয়ার্ডের যুবদল কর্মী। একজনকে ঢাকা থেকে অ্যারেস্ট করেছি, একজনকে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যারেস্ট করেছি। আর বাকি যে আসামিগুলোর কথা আমরা জেনেছি বা এজাহার অনুযায়ী তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। কেন এই হত্যাকাণ্ড প্রাথমিকভাবে আপনাদের ধারণা? পরিবার এখনো আসলে মানে এই বিষয়ে কথা বলার মতো সময় হয়ে ওঠেনি। গ্রেফতার আলামিনের স্ত্রীর দাবি, তার স্বামী ঘটনাস্থলে থাকলেও হত্যায় জড়িত নয়। আর স্থানীয় বিএনপি নেতারা বলছেন, খুনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা। দখল কিন্তু আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগ যেভাবে ছিল ঠিক সেভাবে ওইখানে তারাই আছে। আপনি দেখবেন ওই জায়গাটা ঘুরলে আমাদের এখানে প্রায় 300 দোকান আছে। এখানে বিশাল একটা বাণিজ্য, 300 দোকান থেকে অবৈধভাবে যদি 20,000 টাকা করে নেয়, প্রতি মাসে অনেক টাকা আসে। খুন করছে হচ্ছে বাবু, আর বাবুর সাথে যারা আছে মিরাজ, মানে বাবুর ডান হাত যাকে বলে। আর আমার হাজব্যান্ড যদি খুনি করতো তাহলে সে রাতে মগবাজার 10টা বাজে বাসায় কি করে? ও তো পালিয়ে যাওয়ার কথা বাবুর মতো, বাবুর সাথে ওর পালিয়ে যাওয়ার কথা না। তো আমার হাজব্যান্ডকে ভোর 4টা বাজে নিজে আমাদের বাসা থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে কেন? এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে এখনো সই করেনি বিচারক। বিচারকের সই শেষে মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানোর কথা রয়েছে আজ। এর আগে রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এরপর সোমবার আসামি সোহেল ও স্বপ্নাকে কন্ডেম সেলে নেওয়া হয়। গত 1 জুন আলোচিত এই মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরদিন 2রা জুন এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর ওই দিনই মামলার 18 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এছাড়া 3রা জুন আত্মপক্ষ সমর্থনে শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ও আক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করা হয়। 4 কর্মদিবসে বিচার কাজ সম্পন্ন হয় এই মামলার। নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সদর থানায় এই ঘটনায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ 3 আসামিকে গ্রেফতার করেন। পুলিশ জানায় 4 দিন আগে হাসপাতালের শিশু ওয়ার্ডে অসুস্থ মেয়েকে নিয়ে যান ভুক্তভোগী। 7 জুন রাতে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী অমিত পূর্ব পরিচয়ের সুবাদে ওই নারীকে ভবনের সিঁড়িতে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীর উপর নির্যাতন চালায় অমিত। ভিডিও ধারণ করে তার 2 সহযোগী। পরে ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে আবারও ধর্ষণের চেষ্টা চালায় তারা। এদিকে শিশুকে একা দেখে তার মাকে খুঁজতে যান হাসপাতালের এক নার্স। সিসিটিভি ফুটেজ দেখে ভুক্তভোগীকে উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে নিয়ে যান ওই নার্স। নারী তার বাচ্চা মেয়েকে নিয়ে আসে সদর হাসপাতালে চিকিৎসার জন্য। 8 তারিখ দুপুরে জানতে পারি যে মেয়েটিকে ধর্ষণ করেছে হসপিটাল কর্তৃপক্ষ, যারা ওই সুইপার একজন সুইপার। আজকে থানায় মাত্র এসেছে, আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নোয়াখালীতে ফারুক হোসেন নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। সকালে বেগমগঞ্জ উপজেলার কালামিয়ারপোল এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফারুক হাসপাতালে চিকিৎসাধীন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। স্থানীয়রা জানায় সকালে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন ফারুক। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় 3 থেকে 4 জন দুর্বৃত্ত সেখানে যায়। এরপর হঠাৎই ফারুককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় ফারুককে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। হামলায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ করে আমরা বেশ কিছু অপরাধীকে শনাক্ত করি। আমাদের বেশ কয়েকটি টিম অলরেডি কাজ করতেছে। আশা করি আমরা অতি দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। অনার্স কোর্সে বাংলা, ইতিহাস ও দর্শন সহ কোনো বিষয়ই বাতিল হচ্ছে না। এ বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে বিষয়টি জানান তিনি। বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। সে সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নেয়া প্রকল্প নিয়ে একনেকে আলোচনা হয়েছে। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কিভাবে হবে, সেগুলো নিয়ে আলোচনা। বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। পরবর্তী শুনানি 16 জুন ধার্য করা হয়েছে। বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়েছে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। রিটকারী আইনজীবী বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে জনগণের রক্ষা কবচ বলতে কিছু থাকবে না। সঠিকভাবে কাজ করতে পারবে না অধস্তন বিচার বিভাগও। অধস্থন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত 116 অনুচ্ছেদ অনুযায়ী জুডিশিয়াল সার্ভিস বিধিমালা বাতিল ও সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় চেয়ে 7 আইনজীবী একটি রিট করেন। শুনানি শেষে গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দেন হাইকোর্ট।
রায়ের পর স্বতন্ত্র সচিবালয় নিয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ের কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 7 এপ্রিল 185 পৃষ্ঠার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। 21 মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এদিকে সংসদের প্রথম অধিবেশনে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিত করেছে সরকার। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেন। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য 16 জুন ধার্য করা হয়েছে। আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল রায় স্থগিত করার পক্ষে আইনি যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রের প্রধান কর্মকর্তা বলেন, বিচার বিভাগের উপর সরকার কোনো হস্তক্ষেপ করছে না। প্রশাসনিক জটিলতা, বিচার বিভাগীয় কর্মকর্তাদের ব্যাপারে স্থবিরতা, সেটা কাটিয়ে ওঠা সম্ভব। আমি তো বর্তমান সরকারের কোনো সদিচ্ছার অভাব দেখছি না, যারা বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করবে না এমন কোনো কিছু দেখি না। এদিকে হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিত করায় বিচার বিভাগ নিয়ে জনগণের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে বলে মন্তব্য করেছেন রিটকারী আইনজীবী। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছেন। এই ধরনের কাজ সরকারের পক্ষ থেকে করা উচিত নয়। শুধুমাত্র সরকার কিংবা বিরোধী দলের ব্যাপার না, জনগণের রক্ষা কবচ বলতে শেষ পর্যন্ত কিছুই আর হাতে থাকে না। এবং অধস্তন বিচার বিভাগ সঠিকভাবে স্বাধীনভাবে ফাংশন করতে পারে না। ইতোমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব সহ অন্যান্য আইন কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে সরকার। কার্যালয়টিও বন্ধ করা হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় চোরাই পণ্য আটকের সময় বিজিবির অভিযানে বাধা দেওয়া এবং জব্দকৃত পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 6 জুন কসবা থানায় সুলতানপুর 60 বিজিবির অধীনে সালদা ক্যাম্পের সুবেদার এই ঘটনায় মামলা করেন। বাইক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ 15 জন নেতাকর্মীকে আসামি করা হয়। মামলায় বলা হয়, 3রা জুন নয়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই পণ্য বহনকারী একটি পিকআপ আটক করে বিজিবি। এ সময় অভিযানের কাজে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কর্তৃপক্ষের নির্দেশে পিকআপ ও পণ্য জব্দ না করেই ঘটনাস্থল ত্যাগ করে বিজিবি। পুলিশ জানায়, এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাল অবৈধ দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুপুর থেকে উপজেলার বরপা এলাকায় অভিযান শুরু হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানায়, রূপগঞ্জে তাদের অধীনে থাকা 13 কিলোমিটার খালের মধ্যে প্রায় 7 কিলোমিটার 12টি বড় শিল্প প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছে। এর ফলে বর্ষার পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতার শিকার 30,000 পরিবার। নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ বলেন, দখলকৃত খাল পুনরুদ্ধারে অভিযান শুরু হয়েছে।